নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং অবশ্যই আজকে আমরা কিন্তু কথা বলবো যে আগামীকালে সাফ ক্লাব ওমেন্স চ্যাম্পিয়নশিপ আছে, সেই চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেখানে কিন্তু অবশ্যই মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল এবং নেপালের এপিএফ ক্লাব। এবং আজকের ভিডিওটা কিন্তু ইস্ট বেঙ্গল কেন্দ্রিকই বেশি থাকবে, কারণ আজকের ভিডিওতে আমরা অ্যানালাইজ করবো বা আমরা কোথাও না কোথাও কথা বলবো যে ইস্ট বেঙ্গলে এমন পাঁচটা জিনিস, যেই পাঁচটা জিনিসে কিন্তু ইস্ট বেঙ্গল সাউথ এশিয়ার বেস্ট টিম হতে পারে ওমেন্স ডিভিশনে। এবং ওমেন্স টিমের দিক থেকে আমরা জানি যে ইস্টবেঙ্গল কতটা ডমিনেটিং ফ্যাশনে এই ফুটবলটা খেলছে। ইস্টবেঙ্গল ওমেন্স টিম যে ফুটবলটা খেলছে, তারা গত বছরের আইডাব্লিউএল চ্যাম্পিয়ন এবং এই বছর কিন্তু তারা তাদের যে টাইটেলটা সেটা কিন্তু ডিফেন্ড করতে নামবে 24 ডিসেম্বর থেকে আইডাব্লিউএল। কিন্তু তার আগে অবশ্যই 20 তারিখ আছে সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এবং সেখানেই কিন্তু ইস্টবেঙ্গল নামতে চলেছে এপিএফ ক্লাবের বিরুদ্ধে। এবং আমরা আজকে এমন পাঁচটা জিনিস নিয়ে অবশ্যই কথা বলবো, যেটা কিন্তু ইস্টবেঙ্গল কোথাও না কোথাও ধারে ভারে অন্য টিমের থেকে বেশ শক্তিশালী। এবং এই পাঁচটা জিনিসের উপরে ভর করে কিন্তু ইস্টবেঙ্গল এই সিজন, ইস্টবেঙ্গল ওমেন্স টিমটা স্পেশালি এই সিজন কিন্তু ফুটবলটা খেলেছে যেই পাঁচটা জিনিসের উপর ভর করে। এবং যে পাঁচটা জিনিস কি বলতে পারেন যে একটা টেক অ্যাওয়েজ বা পাঁচটা জিনিস কিন্তু পজিটিভ জিনিস বা একটা স্ট্রং জিনিস ইস্টবেঙ্গলের জন্য, যেটা কিন্তু তাদেরকে এবং বাকি টিমগুলোকে একটুখানি হলেও ডিফারেন্স ক্রিয়েট করে দিচ্ছে। তো ওইসব নিয়ে আজকে কথা বলবো। এবং প্রথমত এই পাঁচটা জিনিসের মধ্যে পয়েন্ট নাম্বার ওয়ান যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্স, যে সেন্টার ব্যাক পেয়ারিং ইস্টবেঙ্গল খেলাচ্ছে এই সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে, আশালতা দেবী এবং আবিনা বকু, তাদের যে এই ডিফেন্সটা সেটা কিন্তু প্রচণ্ডভাবে সলিড। কারণ এখানে একটা স্পেশাল ব্যাপারও আছে, কারণ যখন ইস্টবেঙ্গল এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলছিল, তখন কিন্তু ডিফেন্সের ফরমেশনটা একটু আলাদা ছিল। সেন্টার ব্যাক পেয়ারিংটা আবিনব বকু ছিলেন, কিন্তু তার সাথে জুটি বেঁধেছিলেন সুইটি দেবী। এবং সুইটি দেবী আপনারা জানেন যে ইন্ডিয়াতে এখন ওমেন্স টিমের মধ্যে সেরা ডিফেন্ডার, এবং সেই সুইটি দেবী কিন্তু এবার সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে তাকে দেখা যাচ্ছে না ডিফেন্সিভ প্লেয়ারে, তার সম্ভবত একটা হালকা চোট আছে, সেই জন্য কিন্তু তার জায়গায় খেলছে ভেটারান ডিফেন্ডার আশালতা দেবী। এবং আশালতা দেবী আগেন এই কারেন্টলি হয়তো ইন্ডিয়ার বেস্ট ডিফেন্ডার সুইটি দেবী, বাট আশালতা দেবী কিন্তু কিছু বছর আগে অবশ্যই ইন্ডিয়ার কিন্তু বেস্ট ডিফেন্ডার ছিলেন, এবং অনেক প্রায় 100টার উপরে ম্যাচ কিন্তু তিনি খেলেছেন জাতীয় দলের জার্সিতে। তো এই যে একটা ডিফেন্ডিং এবং তার যে ব্যাকআপ আশালতা দেবী এবং আবিনব বকু তো আছেই, তার সাথে সাথে কিন্তু বেঞ্চে সুইটি দেবীর মতো ডিফেন্ডার আছে। তো এই ডেপথের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল এই সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে একটাও গোল খায়নি, এবং এই ডিফেন্সিভ প্লেয়ারের জন্যই কিন্তু বাম খাতুনের মতো টিমের এগেনস্টও ইস্ট বেঙ্গল একটাও গোল হজম করেনি। অবভিয়াসলি তারপরের দুটো ম্যাচ একটু অপ্রত্যাশিতভাবে ইস্ট বেঙ্গল একটু অফ ফর্ম থাকাতে কিন্তু বাকি টিমরা ক্যাপিটালাইজ করে নেয়, এবং সেখানে অবশ্যই তাদেরকে হারতে হয়। বাট এই ডিফেন্সিভ প্লেয়ারটা কিন্তু একটা কি, সেই জন্য কিন্তু তারা এই টুর্নামেন্টে একটাও গোল খায়নি, এবং ফাইনালেও কিন্তু এই ডিফেন্সিভ প্লেয়ারটাই ভরসা যোগাবে। এবং তার জন্যই কিন্তু এই আবিনা ওপকুকে আইডব্লিউএলেও রেজিস্টার করিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল, কারণ এরকম একটা ডিফেন্ডারকে কিন্তু চট করে ছাড়া যাবে না। এবং আবিনা ওপকু যদি সম্পর্কে আরেকটু বেশি বলি, তাহলে কিন্তু আবিনা ওপকু নিঃসন্দেহে ভারতে খেলে যাওয়া অন্যতম শ্রেষ্ঠ বিদেশি সেন্টার ব্যাক, এটা কিন্তু বলাই চলে। এবং যদি আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কথা বলতে হবে শিল্কি দেবী হিমামের ইনক্লুশন। আপনারা জানেন যে শিল্কি দেবী, যিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে ইস্ট বেঙ্গলে, তিনি কিন্তু এই বছর ইস্ট বেঙ্গলে সাইন করেছেন, মানে এই সিজন ইস্ট বেঙ্গলে সাইন করেছিলেন। তার আগের সিজন কিন্তু তিনি গোকুলাম কেরালার হয়ে খেলতেন। এবং এই শিল্কি দেবীর যে ইনক্লুশনটা ইস্ট বেঙ্গল টিমে, এটা কিন্তু নিঃসন্দেহে দারুণ একটা সাইনিং বললেই চলে। তিনি কিন্তু ডিফেন্ডার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড আগেও পেয়েছেন গোকুলামের হয়ে, কিন্তু এবার মিডফিল্ড পজিশনে কিন্তু ইস্ট বেঙ্গল কে তিনি লিড করছেন। এবং এই মাঝ মাঠে যখন আমরা দেখি যে এখানে বিদেশিরা খেলে, আমরা নওয়াবি খেলে, রেস্টিন আনজিরি খেলে, সেরকম বিদেশিদের মধ্যে তিনি যেরকম একটা ডমিনেটিং ফুটবল খেলেন, নিজের কাছে পজিশন রাখতে পারেন, প্লাস তার পায়ের থেকে বল কেড়ে নেওয়া খুব একটা সহজ বিষয় না। তিনি কিন্তু ডুয়েলস জিততে পারেন, অন্যের পায়ে থেকে বল কেড়ে নিতে পারেন। তো এইগুলো কিন্তু অবশ্যই আপনারা বলতে পারেন যে এই শিল্কি দেবীর যে ইনক্লুশন, সেটা কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলকে অনেকটা বেশি এজ দিয়েছে। কারণ কোয়ালিটি অপোনেন্টসের এগেনস্টে যেখানে মিডফিল্ডটা ওভারলোড করা হয়, এবং অনেক বলতে পারেন যে কোয়ালিটি মিডফিল্ডার বা যারা পজিশন রাখতে পছন্দ করে মিডফিল্ডে, তাদের এগেনস্টে কিন্তু শিল্কি দেবীর মতো প্লেয়ার অনেক বেশি এফেক্টিভ হয়। তো এটা তো আমরা বললাম দ্বিতীয় পয়েন্ট নিয়ে কথা। এবং তৃতীয় পয়েন্ট নিয়ে যদি বলতে হয়, সেটা ইস্ট বেঙ্গলের কোথাও না কোথাও একটা অ্যাডভান্টেজ, এবং অবশ্যই এটা ক্লিয়ার কাট একটা কি বল নিয়মের উপর একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলে 3 বিদেশি প্লেয়ার। তো আমরা তো আবিনার কথা বললাম, বাট বাকি যে দুটো অ্যাটাকিং ভাগের প্লেয়ার রেস্টিন আনজিরি এবং ফাজিলা ইকবাপুত, তারা দুজন কিন্তু অবশ্যই পার্থক্য করে দিচ্ছে ইস্ট বেঙ্গল এবং বাকি প্রত্যেকটা টিমের। কারণ ফাজিলা ইকবাপুত নিঃসন্দেহে ভারতে এখন খেলা কিন্তু বেস্ট স্ট্রাইকার তিনি, ইউগান্ডার এই স্ট্রাইকার। তিনি মোটামুটি ইস্ট বেঙ্গলের হয়ে 7 থেকে 8টা ম্যাচ খেলেছে, এবং সেখানে কিন্তু তার আগেন গোলও আছে 7 থেকে 8টা। সো সেখান থেকে কিন্তু ফাজিলা ইকোপুত একটা
দারুণ সাইনিং ইস্ট বেঙ্গলের জন্য এই সিজনের জন্য। কারণ গত বছর ইস্ট বেঙ্গলের যে প্লেয়ার ছিল এলশেডাই আচিয়েমপং, তার বদলে কিন্তু এবার বলতে পারেন যে ফাজিলাই কপুর তার জায়গাটা নিয়েছে, এবং তিনি যে ফুটবলটা খেলেছিলেন এলশিয়াডাই আজিএমপং আইডাব্লিউএল এর সেকেন্ড ফেজে, সেই খেলাটা কি ফাজিলা খেলতে পারবে সেটা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ ছিল। বাট ফাজিলা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে না, এই লেভেলে কিন্তু ফাজিলা যথেষ্ট ভয়ঙ্কর প্লেয়ার। এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগেও তিনি প্রথম ম্যাচে গোল করেছিলেন বাম খাতুনের এগেনস্টে। বাট তারপরে আগে কোয়ালিটি অপোনেন্টস ছিল, উহান ছিল, নাসাফের মতো টিম ছিল, সেখানে হয়তো খুব একটা জ্বলে উঠতে পারেনি মিডফিল্ডে লিঙ্ক আপের জন্য। বাট আগেন সাফের যদি স্ট্যান্ডার্ড অনুযায়ী কথা বলি তাহলে কিন্তু ফাজিলা বেশ ডেঞ্জারাস স্ট্রাইকার। তো আমরা তো এটা 3টে পয়েন্ট নিয়ে কথা বললাম অবশ্যই, এবং চতুর্থ পয়েন্ট নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু অবশ্যই অ্যান্থনি অ্যান্ড্রুজের এক্সপিরিয়েন্স। ইস্ট বেঙ্গলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ, তিনি কিন্তু বলতে পারেন যে এই সার্কিটে, ওমেন্স ফুটবল সার্কিটে কিন্তু অন্যতম এক্সপিরিয়েন্সড কোচ। এটা আপনার এএফসির কথা বলতে পারেন, এটা আপনার আইডাব্লিউএল এর কথা বলতে পারেন, আপনারা ইনফ্যাক্ট সাফের রিজনেরও কথা বলতে পারেন যে এই রিজন, সাউথ এশিয়ার এই রিজনে কিন্তু অন্যতম এক্সপিরিয়েন্সড কোচ এই অ্যান্থনি অ্যান্ড্রুজ। এবং অনেক ভালো ভালো কোচেসদের, করাচি সিটি এফসির কোচ, এপিএফ ক্লাবের কোচ, তারপর বাংলাদেশের নাসরিনের কোচ, সবাই কিন্তু তার সম্বন্ধে বলেছে। ট্যাকটিক্যালি হোক, এক্সপিরিয়েন্সের দিক থেকে হোক, বা অ্যাজ এ হোল, পুরো কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ অ্যান্থনি অ্যান্ড্রুজ। এবং এই এক্সপিরিয়েন্সের জন্যই কিন্তু ইস্ট বেঙ্গল কোথাও না কোথাও অনেকটাই অ্যাডভান্টেজ পেয়ে যাবে। ইস্ট বেঙ্গল প্লেয়াররাও কিন্তু অনেক ভালোভাবে ফিট ইন করতে পারে পুরো তার সিস্টেমে। এবং অবভিয়াসলি একটা ভালো ট্যাকটিশিয়ান, একটা ভালো ম্যানেজারই কিন্তু একটা টিমকে এতটা সাকসেসফুল করতে পারে। তো অবশ্যই কুডোস টু অ্যান্থনি অ্যান্ড্রুজ। তিনি কিন্তু অবশ্যই এমন একটা ফ্যাক্টর যে যে ইস্ট বেঙ্গলকে কিন্তু এতটা এগিয়ে রাখছে বাকি টিমের থেকে। এবং পঞ্চম এবং লাস্ট ফ্যাক্টর যেটা আমরা কথা বলছি, যার জন্য ইস্ট বেঙ্গল অনেকটা বেশি বেটার ফুটবল খেলছে এই সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে, সেটা হচ্ছে তাদের যে গ্রাসরুট প্লেয়ার, বা সেটা হচ্ছে তাদের ইয়াং প্লেয়ারদেরকে যেভাবে তারা তাদের স্কোয়াডে ইনক্লুড করছে এবং তারা কিন্তু পারফর্ম করছে। তাদের দুটো প্লেয়ারের নাম অবশ্যই বলতে হবে, সুলঞ্জনা রাউল এবং সাথী দেবনাথ। সুলঞ্জনা রাউল লেফট উইং পজিশনে কিন্তু এই সাব ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলছে, শুরু থেকে খেলছে, ফার্স্ট ম্যাচ থেকে খেলছে, এবং যেরকম পারফরমেন্স তিনি করছেন, পরপর 3টে ম্যাচে কিন্তু তিনি গোল করেছেন। লাস্ট ম্যাচে এপিএফ ক্লাবের বিরুদ্ধে সেখানে তিনি গোল করতে পারেননি, বাট তার আগে যে 3টে ম্যাচ তিনি খেলেছেন প্রত্যেকটা ম্যাচে কিন্তু তিনি গোল করেছেন, ইনক্লুডিং করাচি সিটি এফসির বিরুদ্ধে একদম শুরুতেই 2 মিনিটের মাথায় কিন্তু যে গোলটা তিনি ফিনিশ করেছেন। অর্থাৎ বলা যেতেই পারে যে সুলঞ্জনা রাউল বাংলার গর্ব নিঃসন্দেহে, এবং তিনি কিন্তু ফুল ফোটাচ্ছেন। অ্যান্থনি অ্যান্ড্রুজ যে বিশ্বাসটা তার উপরে দেখাচ্ছে ইস্ট বেঙ্গলের ফার্স্ট ইলেভেনে তিনি রাখছেন বরাবর সুলঞ্জনা রাউলকে, সেটা কিন্তু তিনি একদম সুদ সমেত ফিরিয়ে দিচ্ছে, এটা বললেই চলে। এবং আরও একটা প্লেয়ার যার কথা না বললেই নয়, সাথী দেবনাথ। তিনি কিন্তু আইডাব্লিউএল এ আগের সিজনে সাথী দেবনাথকে আমরা দেখেছিলাম যখন সুইটি দেবীর ইঞ্জুরি হয়েছিল মিড সিজনে আইডাব্লিউএল এ, তখন কিন্তু তার জায়গায় আশালতা দেবীর সাথে জুটি বেঁধেছিলেন সাথী দেবনাথ। এবং সেখানেই কিন্তু তার কোথাও না কোথাও ক্লাস হোক, বা কোথাও না কোথাও তার যে একটা স্ট্যান্ডার্ড আছে, যে একটা ভালো প্লেয়ার, সেটা কিন্তু কোথাও না কোথাও আমরা বুঝতে পেরেছিলাম। সেই ডিফেন্সিভলিও কিন্তু প্রচণ্ড সলিড ছিল সাথী দেবনাথ। এবং অবশ্যই আপনারা বলতে পারেন সাথী দেবনাথ তো ডিফেন্ডার, কিন্তু তিনি এবারে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলছে মিডফিল্ড পজিশনে, এবং সেই মিডফিল্ড পজিশনেও কিন্তু অত্যন্ত সলিড লাগছে সাথীকে। তো এটা বলতেই হবে যে যেভাবে মাল্টিপল পজিশনসে সাথীকে ইউজ করছে অ্যান্থনি অ্যান্ড্রুজ, এবং সাথীও যেভাবে ভালো খেলছে, এটা কিন্তু নিঃসন্দেহে বলতে পারেন যে একদম যেই প্লেয়ার হাতে তৈরি করা প্লেয়ার, যারা একদমই বেঞ্চ থেকে উঠে আসে, তারা যখন পারফর্ম করে প্লেইং ইলেভেনে বা মেইন ইলেভেনে, সেটা কিন্তু সত্যি কথা বলতে যথেষ্ট ভালো লাগে। এবং এটাই কিন্তু কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের বোধহয় কৃতিত্ব আপনাদের দিতেই হবে, কারণ তিনি কিন্তু সেরকমই কোচ। এমনটা হয় যে তিনি প্রচণ্ড এক্সপিরিয়েন্স, প্রচণ্ড স্ট্রং প্লেয়ার, ফাজিলের মতো প্লেয়ার হোক, রেস্টির মতো প্লেয়ার হোক, তাদেরকেও তিনি ইউজ করেন, এবং কিন্তু যে ইয়াং প্লেয়াররা আছে তাদেরকেও কিন্তু তিনি যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারে। তো অবশ্যই আমাদের কিন্তু নজর থাকবে আগামীকালের ফাইনালে ইস্ট বেঙ্গল মুখোমুখি হতে চলেছে এপিএফ ক্লাবের বিরুদ্ধে, এবং এই এপিএফ ক্লাব কিন্তু বাকি প্রত্যেকটা যে টিমের সাথে ইস্ট বেঙ্গল খেলেছে তাদের থেকে একটু হলেও স্ট্রং টিম। নেপালের মোটামুটি যদি কথা বলি ন্যাশনাল টিমের, সেই ন্যাশনাল টিমে কিন্তু অনেক প্লেয়ার খেলে এই এপিএফ ক্লাবে। বলতে পারেন যে প্রায় 90% অফ দ্য প্লেয়ার্স কিন্তু খেলে এই এপিএফ ক্লাবে, এবং সেই বলতে পারেন টেকনিক্যালি নেপালের ন্যাশনাল টিমের বিরুদ্ধেই কিন্তু ইস্ট বেঙ্গলের এই ম্যাচ। কিন্তু ইস্ট বেঙ্গলকে আগেন অ্যাডভান্টেজ দেবে, যে এই 5টা ফ্যাক্টরের ব্যাপারে আমরা কথা বললাম, এই 5টা ফ্যাক্টর কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলকে কিছুটা হলেও লিডে রাখবে এপিএফ ক্লাবের বিরুদ্ধে। এবং আপনারাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না কালকের ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত। এবং অবশ্যই আজকের ভিডিওতে আমরা একটুখানি ডিটেল ট্যাকটিক্যাল অ্যানালিসিস করার চেষ্টা করলাম ইস্ট বেঙ্গল এবং এপিএফ ক্লাব নিয়ে, এবং স্পেশালি ইস্ট বেঙ্গল কোন দিক থেকে ইস্ট বেঙ্গল বেটার করছে, এবং ইস্ট বেঙ্গলের স্ট্রং পয়েন্টস কী কী, সেই সব নিয়ে কিন্তু আজকে আমরা এই 5টা পয়েন্টের মধ্যে দিয়ে ডিসকাস করলাম। একটু অন্যরকম ভিডিও, আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না যে কমেন্টসে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভিডিও দেখার জন্য। আপনার সাথে অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।